জ্ঞান বিকাশের দর্শক এবং শ্রোতারা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, যতটা ভালো থাকা যাচ্ছে। আর আশা করছি সবাই খুব সচেতন আর সাবধান আছেন। এখন সচেতনতা আর সাবধানতা এ দুটিই হচ্ছে আমাদের জীবনে চলার পথের মূল মন্ত্র। এছাড়া আসলে কোনো মন্ত্র নাই, কোনো মেডিসিন নাই, কোনো ভ্যাকসিন নাই। সাবধানতা এবং সচেতনতা এই দুটো জিনিস আমাদের রক্ষা করতেই হবে। তা না হলে আমরা নিজেদের মৃত্যু বা নিজেদের অসুস্থতাকে ডেকে আনবো, কিংবা আমার পাশের লোকটি, আমার আপনজন কাউকে হারাবো। সুতরাং আমরা সবাই স্টে হোম, স্টে সেফ এই কথাটা মেনে চলবো। যতক্ষণ আমাদের প্রয়োজন না হবে ততক্ষণ আসলে আমরা ঘর থেকে বের হব না। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় প্রোনাউন। আমরা আজকে প্রোনাউন নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন পার্টস অফ স্পিচ মোট ৮ প্রকার, আর ৮ প্রকারের মধ্যে প্রোনাউন হচ্ছে এর একটি প্রকারভেদ। আজকে আমরা সেই প্রোনাউনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। চলুন আমরা সরাসরি আমাদের আলোচনা শুরু করি। যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে সেই শব্দগুলোকে প্রোনাউন বলে। আমি আবার বলছি, যে সকল শব্দ নাম বা নাউনের পরিবর্তে বসে সেই শব্দগুলোকে প্রোনাউন বলে। এটা হচ্ছে খুব সিম্পল একটা কথা। এই প্রোনাউন জিনিসটা কেন নাউনের পরিবর্তে বসবে বা এর বসার প্রয়োজনটা কি? আসলে যেহেতু পরিবর্তে বসছে তো আমার নাউন থাকলেই তো হচ্ছে, আমার প্রোনাউনটা কেন লাগবে বা কেন বসাতে হবে, এটা অনেকের প্রশ্ন জাগতে পারে। আসলে অনেক সময় কি হয়, এক ধরনের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে যাই না, বোর হয়ে যাই না? মনে করুন রহিম ইটস, রহিম গোজ, রহিম লাইকস, রহিম রিডস, রহিম ক্যাচেস, রহিম কামস, রহিম কিক্স, রহিম সিজ। এই যে আমি যতগুলো বাক্য বললাম, প্রত্যেকটা বাক্যে আমি কি করেছি? রহিম 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 এই কথাটা উচ্চারণ করেছি। কেমন লেগেছে? নিশ্চয়ই কিছুটা বিরক্তিকর লেগেছে, বোরিং লেগেছে। আর প্রোনাউনটা আমরা বাক্যে ব্যবহার করব এই বোরিংনেস থেকে বা এই বোরডম থেকে রিলিফ পাওয়ার জন্য, অর্থাৎ বাক্যের শ্রুতি মধুরতা বা বাক্যের সৌন্দর্যের জন্য, বাক্য যেন শুনতে ভালো লাগে সেই জন্য আমরা নাউনের পরিবর্তে কখনো কখনো প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কেন আসলে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব? আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট লুকস ভেরি বিউটিফুল। এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে নাউনটি রয়েছে বাংলাদেশ, আর এর পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ইট। তাহলে দেখুন, এখানে যদি আমরা বলতাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট বাংলাদেশ লুকস ভেরি নাইস, তাহলে বাক্যটা আসলে কেমন লাগতো? বাক্যের স্ট্রাকচারে কোনো সমস্যা তেমন হতো না, বাট শুনতে তো অতটা ভালো লাগতো না। কিন্তু এখন বাংলাদেশ এবং ইট এই দুটি সাবজেক্ট দুটি ক্লজে ব্যবহার করা হয়েছে, কিন্তু একই জিনিসকে নির্দেশ করার জন্য। বিষয়টা তো শুনতেও ভালো লেগেছে, ঠিক না? তাই প্রথম উদাহরণে বাংলাদেশ হচ্ছে নাউন আর ইট হচ্ছে প্রোনাউন। কার পরিবর্তে বসেছে? বাংলাদেশ নাউনটির পরিবর্তে বসেছে। There is a little girl whose name is Maha. এই উদাহরণটি লক্ষ্য করুন, এই উদাহরণটিতে গার্ল নাউন রয়েছে এবং এর পরিবর্তে এই বাক্যেই একটি রিলেটিভ প্রোনাউন হুজ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হুজ শব্দটা কোন শব্দের পরিবর্তে বসলো? গার্ল শব্দের পরিবর্তে, এবং বাক্যে একটা সৌন্দর্য বর্ধন করলো এবং দুটো বাক্যকে একত্রিত করলো ইউজিং অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। আমরা কিছুক্ষণ পরে জানবো আসলে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। Tamanna and Tisha are best friends, but they always quarrel with each other. এই বাক্যে দে এবং ইচ আদার দুটি প্রোনাউন আছে, এবং এই প্রোনাউন গুলো কার পরিবর্তে বসেছে? নাম্বার 1 তামান্না, নাম্বার 2 তিশা। দে বসেছে কারণ এখানে দুজন ব্যক্তি আছে তাই। এখন আমরা যদি দের পরিবর্তে তামান্না এবং তিশা আবারও ব্যবহার করতাম, বাক্যটা শুনতে ভালো লাগতো না। তাই এখানে তামান্না এবং তিশা এই দুটি সাবজেক্টের পরিবর্তে দে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে, এবং দে হচ্ছে এখানে একটি পার্সোনাল প্রোনাউন। সুতরাং নিশ্চয়ই আমাদের বোধগম্য হয়েছে আমরা আসলে কেন প্রোনাউন ব্যবহার করি আর প্রোনাউন কাকে বলে।
প্রোনাউন সাধারণত নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলোই হচ্ছে প্রোনাউন। যেমন আমরা এখন যে তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, প্রথম উদাহরণে বাংলাদেশের পরিবর্তে ইট, দ্বিতীয় উদাহরণে মাহার পরিবর্তে হুজ, তৃতীয় উদাহরণে তামান্না এবং তিশার পরিবর্তে দে, এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে। প্রোনাউনের প্রকারভেদ নিয়ে এখন কথা বলবো। প্রোনাউন মূলত ৮ প্রকার। প্রোনাউনকে ৮ ভাগে, এই ৮ প্রকার প্রোনাউনের মধ্যে রয়েছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন। চলুন আমরা একের পর এক এই প্রোনাউনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, দেখি কোন প্রোনাউন আসলে কাকে বলে বা কোন প্রোনাউন দ্বারা কি বোঝানো হয়। প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যে সকল শব্দ কোন নামবাচক ব্যক্তি প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয়। আবারও বলছি, যে সকল শব্দ কোন নামবাচক ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে কি বলে? পার্সোনাল প্রোনাউন বলে। আশা রিডস ইন ক্লাস 9 বাট শি হ্যাজ এ লট অফ ট্যালেন্ট। এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে নাউন আশার পরিবর্তে শি এই প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে। যেহেতু এটি ব্যক্তির পরিবর্তে বসেছে শি শব্দটি, তাই এটি একটি পার্সোনাল প্রোনাউন। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইটস পপুলেশন ইজ ভেরি বিগ। এখানে বাংলাদেশ নাউনটির পরিবর্তে ইটস এই প্রোনাউনটি বসেছে। বাংলাদেশ আসলে ব্যক্তি হিসেবে কেন এখানে ধরা হলো? কারণ দেশকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি তাই, বা দেশকে আমরা জন্মভূমি বলি তাই এখানে ইটস ব্যবহার করা হয়েছে। এখানে আমরা হারও ব্যবহার করতে পারতাম। এখানে ইটস হচ্ছে একটি প্রোনাউন যেটি বাংলাদেশের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, আর ইটস একটি পার্সোনাল প্রোনাউন। এরকম আরো অনেক পার্সোনাল প্রোনাউন আছে, যেমন আই, উই, ইউ, দে, শি, হু ইত্যাদি। এগুলো আমরা কিছুক্ষণ পরে আরো বিস্তারিত দেখব। চলুন আমরা এখন পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ নিয়ে কথা বলি। পার্সোনাল প্রোনাউন আসলে ৩ প্রকার। ফার্স্ট পারসন, উত্তম পুরুষ, অর্থাৎ আমি এবং তুমি বোধক। তার মানে আই এবং উই এই টাইপের যত শব্দ আছে সবগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড পারসন, মধ্যম পুরুষ, ইউ বোধক যত শব্দ আছে, মানে তুমি বোধক আর ইউ টাইপ যত শব্দ আছে ইংলিশে, সবই হচ্ছে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। থার্ড পারসন, নাম পুরুষ, আমি তুমি ব্যতীত যে সকল প্রোনাউন আছে, যেমন সে, তিনি, তারা, কে, কারা, হি, শি, দে, হু, ইট ইত্যাদি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে পার্সোনাল প্রোনাউন ৩ প্রকার আমরা দেখে নিলাম। প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের আবার সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটি ডিভিশন আছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার রয়েছে, ফার্স্ট পারসন প্লুরাল রয়েছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার রয়েছে, সেকেন্ড পারসন প্লুরাল রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, থার্ড পারসন প্লুরাল রয়েছে। একটু যদি বিস্তারিত বলি তাহলে বলা যায় যে আই এটি ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই ফার্স্ট পারসন প্লুরাল, মি ফার্স্ট পারসন সিঙ্গুলার, আস ফার্স্ট পারসন প্লুরাল, মাইন ফার্স্ট পারসন সিঙ্গুলার, আওয়ার্স ফার্স্ট পারসন প্লুরাল, ইউ, yours, your এগুলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, মানে তুমি, তোমাকে, তোমার। আবার তোমরা, ইউ, তোমাদের, your, তোমাদেরকে, ইউ ইত্যাদি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। থার্ড পারসনে একই রকম সিঙ্গুলার প্লুরাল রয়েছে, যথা হি, শি, ইট, হু, সে, ইহা, কে, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আবার দে, তারা, কারা, হু, আবার দেম, তাদের, এগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সুতরাং প্রত্যেকটি পার্সনেরই সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটি বিভাজন রয়েছে।
প্রত্যেকটা পার্সন এবং প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের 3টি করে রূপ আছে। রূপ মানে হচ্ছে ফর্ম। তারা 3টি ফর্মে বাক্যে ব্যবহৃত হতে পারে। তারা 3টি ফর্মে মূলত বাক্যে ইউজ হয়। ফর্মগুলো কি কি? সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। প্রত্যেকটা পার্সনই সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে, পসেসিভ হিসেবে বাক্যে বসতে পারে এবং অবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে। সুতরাং পার্সোনাল প্রোনাউন যেই শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর প্রত্যেকটিরই 3টি ফর্ম আছে, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। চলুন আমরা দেখার চেষ্টা করি এই 3টি ফর্ম আসলে কেমন করে হয় এবং আমরা দেখব এগুলো আসলে কোন ফর্ম কি হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। কারণ এই 3টি ফর্মের ব্যবহার জানা কিন্তু আমাদের জন্য জরুরি। কেন জরুরি বলুন তো? কারণ আমরা যখন বাক্য গঠন করি তখন আমাদের বাক্যে সাবজেক্ট ব্যবহার করতে হয়, অবজেক্ট ব্যবহার করতে হয় এবং পসেসিভ ফর্ম ব্যবহার করতে হয়। তাই আমাদের এই 3টি ফর্ম সম্পর্কে আসলে খুব ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, তা না হলে আমরা প্রায়ই এই জিনিসগুলোতে গুলিয়ে ফেলতে পারি। আপনারা এখানে প্রত্যেকটা পার্সনের বিভিন্ন ফর্মগুলো দেখতে পাচ্ছেন। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই হচ্ছে সাবজেক্ট, মি অবজেক্ট, মাই মাইন এটি হচ্ছে পসেসিভ, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আস অবজেক্ট, আওয়ার আওয়ার্স পসেসিভ, ইউ তুমি অর্থে সেকেন্ড পারসন সিঙ্গুলার, তোমাকে ইউ তোমার, ইয়োর ইয়োর্স। আবার তোমাদের বা তোমরা অর্থে ইউ সেকেন্ড পারসন প্লুরাল, তোমাদেরকে ইউ তোমাদের, ইয়োর ইয়োর্স। এবার আসুন থার্ড পারসনে। থার্ড পারসনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? হি, শি, ইট, হু এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং এগুলো কি? এগুলো সাবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার আর ইট এর অবজেক্ট হচ্ছে ইট। এবার আসুন আমরা এই শব্দগুলোর পসেসিভ ফর্ম জানি, সেটা হচ্ছে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার অথবা হার্স আর ইট এর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। এর প্লুরালে আসুন, দে, দে হচ্ছে প্লুরাল সাবজেক্টিভ ফর্ম, দেম অবজেক্টিভ ফর্ম, দেয়ার দেয়ার্স পসেসিভ ফর্ম। তাহলে আমরা এক নজরে প্রত্যেকটা জিনিস দেখে ফেললাম। আশা করি বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে সকল শব্দ কোন নাউনের পরিবর্তে বসে এবং কাছে বা দূরে নির্দেশ করে সেই শব্দগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরকম শব্দ আসলে খুব বেশি নেই, এরকম শব্দ অল্প কয়েকটি। THIS দিস, THEAC দিস, THOAC those এবং THAT that। THIS দিস এই এর প্লুরাল হচ্ছে THEAC দিস এইগুলো। THAT that ওই এটার প্লুরাল হচ্ছে those, THOAC those ওইগুলো। তাহলে এই শব্দগুলোই মূলত ডেমনস্ট্রেটিভ শব্দ এবং এগুলো যখন নাউনের পরিবর্তে বসে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আপনারা এখানে বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন যে উদাহরণগুলো দ্বারা কাছে বা দূরে নির্দেশ করা হচ্ছে। মনে করুন দিস ইজ ইয়োর বুক, এইটি তোমার বই। তাহলে এটি কি কাছে না দূরে? নিশ্চয়ই কাছে। দ্যাট ইজ ইয়োর ফুড, ওই ওই কি আমরা কাছে বলি না দূরে বলি? নিশ্চয়ই দূরে। তাহলে দ্যাট দ্বারা দূরে প্রকাশ করা হয়। এইগুলো THEAC দিস কাছে প্রকাশ করা হয়, ওইগুলো THOAC those দূরে প্রকাশ করা হয়। সুতরাং দিস, দিস, দ্যাট, those এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে সকল শব্দ দ্বারা বা যে সকল প্রোনাউন দ্বারা প্রত্যেকটা ব্যক্তি বস্তুকে আলাদা আলাদা করে বোঝানো হয়। অনেকের কাছে এটা কনফিউজিং হতে পারে, অনেকের কাছে এটা কনফিউজিং হতে পারে। আলাদা আলাদা মানে, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন এটি ক্লাসরুম, সেখানে
60 জন ছাত্র আছে, 60 জন ছাত্রের মধ্যে প্রত্যেক ছাত্রের কাছে স্কুল ব্যাগ আছে। তখন যদি আপনি ইংরেজি করেন, এই ক্লাসের প্রতিটি ছাত্রের কাছে একটি করে স্কুল ব্যাগ আছে, তখন আপনাকে ইংলিশটা কিভাবে করতে হবে? ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ স্কুল ব্যাগ। মানে কি? প্রত্যেকটি ছাত্রের একজনও বাদ নেই যার কাছে স্কুল ব্যাগ নেই। কিন্তু মনে করুন আপনার ওই 60 জন ছাত্রের মধ্যে একজনের কাছে স্কুল ব্যাগ নেই, তাহলে কিন্তু আপনি ইংরেজি করার সময় ইচ অফ দ্য স্টুডেন্টস কথাটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনি আলাদা আলাদা করে যে বলবেন, ওই কথাটা 59 জনের ক্ষেত্রে সত্য হবে, একজনের ক্ষেত্রে কিন্তু সত্য হবে না। সুতরাং এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই শব্দগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদার অফ দ্য টু পেন্স উইল ডু। মনে করুন আমার কাছে দুটি কলম আছে, দুটি কলম দুটিই নষ্ট, এই জন্য বলা হচ্ছে নাইদার অফ দ্য টু পেন্স উইল ডু। কলমটি দুটির একটিও চলবে না বা লেখা যাবে না। আইদার অফ দ্য টু স্টুডেন্টস ইজ ট্যালেন্টেড। লক্ষ্য করুন, ছাত্র দুজন আমার সামনে আছে, মনে করুন আমি বললাম যে উভয়ই কি মেধাবী, তার মানে কি কেউই এখানে অমেধাবী নেই, তাই এখানে বলা হচ্ছে উভয় ছাত্র, মানে প্রত্যেকটি ছাত্র এখানে মেধাবী। তো আশা করি বুঝতে পেরেছেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে, এবং আলাদা আলাদা করে যে বোঝানো ব্যাপারটা সেটা কি করে বুঝালো আসলে। মনে রাখবেন যে আইদার অফ, ইচ অফ, নাইদার অফ তখনই ইউজ করা যাবে যখন আপনি যাদের সঙ্গে কথা বলবেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে যখন একটি বিষয় কমন হবে। যদি একজনের ক্ষেত্রেও বিষয়টা ঠিক না থাকে, তাহলে আপনি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ওই বাক্যে ব্যবহার করতে পারবেন না। আর একটা কথা বলি, এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে সবসময় নাউন বা প্রোনাউনটা হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে সকল ইন্টারোগেটিভ শব্দ দ্বারা বা যে সকল ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয়, সেই সকল শব্দকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, কে। কে বলতে কাকে বোঝানো হয় বলুন তো? পার্সনকে বোঝানো হয়। হু আর ইউ, তুমি কে? তাহলে এখানে হু শব্দটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হোয়াট। তাহলে এই হোয়াট শব্দটা হচ্ছে কি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার? তোমার প্রিয় রং কি? লক্ষ্য করুন, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। লক্ষ্য করুন এখানে হুইচটা দেয়া প্রশ্ন করা হচ্ছে, তাই হুইচ হচ্ছে একটি কি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? কাকে? হুম ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, এবং এটি ব্যক্তি কাকে বোঝায়? ব্যক্তিকে প্রকাশ করতে পারে কে? প্রোনাউন। তাহলে এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হু, হুম, হুইচ, হোয়াট, মূলত এই চারটি শব্দ দ্বারাই ইন্টারোগেটিভ প্রোনাউন এক্সপ্রেস করা হয়। অন্য কোনো শব্দ কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে না। হু, হুম, হুইচ, হোয়াট, বিষয়টা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউনের কাজটা কি জানেন? এই প্রোনাউনের কাজটা হচ্ছে দুটো বাক্যকে সংযুক্ত করা একটা প্রোনাউনের মাধ্যমে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক। ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম বা হুজ, আর বস্তুর ক্ষেত্রে হুইচ, হোয়াট, দ্যাট। বাচ্চাদের ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করা যেতে পারে। রিলেটিভ প্রোনাউন আসলে কেন প্রয়োজন হয়? মনে করেন আপনি কোনো ক্ষেত্রে দুটো বাক্য লিখছেন, আপনার কাছে মনে হচ্ছে বাক্যটা সৌন্দর্যের জন্য বাক্যটাকে আমি একটি বাক্যে রূপান্তর করব, তখন আপনি শুধু ফুল স্টপ উঠিয়ে দিলে কি বাক্যটা যুক্ত হয়ে যাবে? না, তখন আপনাকে বাক্যটা যুক্ত করার জন্য কি করতে হবে? একটি রিলেটিভ প্রোনাউন প্রয়োগ করতে হবে। তার মানে কি, যে সকল শব্দ বা যে সকল প্রোনাউন দুটি বাক্যের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা রিলেশনের কাজটা করে, তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। দেখুন এখানে দুটো বাক্য আছে, মাই সিস্টার ইজ এ ডক্টর, শি ওয়ার্কস ইন এ হসপিটাল। লক্ষ্য করুন এই দুটো বাক্য কিন্তু এখন আলাদা, এটা কিন্তু আলাদা আলাদা ফুল স্টপ দিয়ে লেখা হয়েছে। এখন যদি আপনি এই দুটো বাক্যকে একত্র করতে চান, তাহলে আপনি কার দ্বারা একত্র করতে পারবেন? একটি রিলেটিভ প্রোনাউনের দ্বারা। তো চলুন আমরা এই বাক্য দুটোকে একত্র করি। মাই সিস্টার ইজ এ ডক্টর, প্রথম বাক্য লিখে ফেললাম। এরপর আমরা রিলেটিভ প্রোনাউনটি বসাবো, হু ওয়ার্কস ইন এ হসপিটাল। লক্ষ্য করুন হু ওয়ার্কস ইন এ হসপিটাল, এই যে হু শব্দটা, এটাই
রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে। কিভাবে বুঝলাম? কারণ হু দ্বারা ব্যক্তিকে প্রকাশ করা হয়েছে, আর ব্যক্তিকে কে প্রকাশ করতে পারে? নাউনের পরিবর্তে নামকে কে প্রকাশ করতে পারে? প্রোনাউন। আর এখানে দুটি ক্লজকে যুক্ত করেছে কে? হু শব্দটি, তাই এটি একটি রিলেটিভ প্রোনাউন। দ্য কুকু ইজ এ লিটল বার্ড, ইট সিংস ভেরি সুইটলি। এখানে দুটো আলাদা বাক্য রয়েছে। এখন যদি আমরা এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে চাই, আমরা কি করব? আমরা দুটো বাক্যকে একত্র করব কার মাধ্যমে? ইউজিং এ রিলেটিভ প্রোনাউন। কুকুটা কি একটা প্রাণী, তাহলে এখানে আমরা হুইচ ব্যবহার করতে পারি। দ্য কুকু ইজ এ লিটল বার্ড হুইচ সিংস ভেরি সুইটলি। আমাদের এখানে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং এটি কার পরিবর্তে বসেছে? ওই যে নাউন কুকু তার পরিবর্তে, কিংবা লিটল বার্ড এই শব্দটির পরিবর্তে। এখানে দুটি নাউন আছে, একই ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে, লিটল বার্ড এবং কুকু। স্ট্যান্ডিং অন দ্য রিভার সাইড আই স সাম সিনারিজ দে ওয়ার ভেরি চার্মিং। লক্ষ্য করুন বাক্যটিতে দুটি আলাদা আলাদা বাক্য রয়েছে, এবং এই বাক্য দুটো কিন্তু এখন একত্রিত নাই। কিন্তু এই দুটো বাক্যকে যদি আমরা মার্জ করতে চাই, একত্র করতে চাই, তাহলে আমরা কার দ্বারা একত্র করতে পারি? একটি রিলেটিভ প্রোনাউনের দ্বারা। স্ট্যান্ডিং অন দ্য রিভার সাইড আই স সাম সিনারিজ হুইচ ওয়ার ভেরি চার্মিং। লক্ষ্য করুন এখানে হুইচ শব্দটা রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে, এবং এই হুইচ শব্দটা কার পরিবর্তে বসেছে? নাউনের পরিবর্তে। কি? সিনারিজ এই নাউনটির পরিবর্তে। সুতরাং যখন কোনো শব্দ কোনো নাউনের পরিবর্তে বসবে এবং দুটি বাক্যকে যুক্ত করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন হতে পারে কোন কোন শব্দ রিলেটিভ প্রোনাউন হতে পারে? হু, হুইচ, হোয়াট, হুম এবং দ্যাট। এখানে একটি বিষয় লক্ষণীয়, কিছুক্ষণ আগে আমরা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছি তখন আমরা দেখেছি সেখানেও হু, হুইচ, হুম এই শব্দগুলো কিন্তু ছিল, হোয়াটও ছিল, শুধু দ্যাট ছিল না। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দ্যাট নতুন ভাবে যুক্ত হয়েছে। কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে এরা কখনো রিলেটিভ কখনো ইন্টারোগেটিভ, আমরা বুঝবো কি করে? যখন প্রশ্ন করবে এই শব্দগুলো হু, হুইচ, হোয়াট, হুইচ, হুম, এগুলো যখন প্রশ্ন করবে তখন এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন এগুলো দুটি বাক্যের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, রিলেশন ঘটাবে, তখন এগুলো রিলেটিভ প্রোনাউন। আর দ্যাট তো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কখনো ব্যবহৃত হতে পারে না, কারণ এটি একটি রিয়েল কানেক্টর। তাই দ্যাট নিয়ে কোনো সংশয় নাই, দ্যাট ইজিলি একটি রিলেটিভ প্রোনাউন যা দুটি বাক্যের মাঝখানে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে আমরা যে নাউন বা প্রোনাউনটি দেখতে পাই, যেমন আমরা যখন হু বসাই, হুইচ বসাই, হোয়াট বসাই, দ্যাট বসাই বা হুম বসাই, এই শব্দগুলোর আগে একটা নাউন থাকে। আমরা ইতিপূর্বে যে এক্সাম্পলগুলো দেখেছি প্রত্যেকটা পূর্বেই ছিল। এই নাউনগুলো কিন্তু একটা নাম আছে, নামটা কি? অ্যান্টিসিডেন্ট বা পূর্বোক্ত বা পূর্বে উল্লেখিত। মনে করেন ইজ মাই সিস্টার হু ওয়ার্কস ইন এ হসপিটাল। দেখুন মাই সিস্টারের পরে কিন্তু হুটা বসছে, হুয়ের আগে কে বসছে? মাই সিস্টার। এই যে মাই সিস্টার এটা অনুসারেই কিন্তু রিলেটিভ প্রোনাউনটা বসেছে। তাই এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে শব্দটা আছে মাই সিস্টার, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বোক্ত বা পূর্বে উল্লেখিত। এবং সবসময় রাখতে হবে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই নাউন বা প্রোনাউন থাকবে সেটি অনুসারে কিন্তু কি হবে? বাক্যের ভার্বটি বসবে। দিস ইজ আই হু অ্যাম টিচিং ইউ ইংলিশ। লক্ষ্য করুন এখানে রিলেটিভ প্রোনাউন কোনটি? হু। এবং রিলেটিভ প্রোনাউন আগে কি রয়েছে? রিলেটিভ প্রোনাউনের আগে আরো একটি প্রোনাউন রয়েছে, সেটি কি? আই। আর এই প্রোনাউনটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর ভার্বটা কিন্তু এটা অনুসারী হবে। দেখুন এই বাক্যে কিন্তু ভার্বটা হচ্ছে কি অনুসারে বসেছে? আই অনুসারে বসেছে। যদি হু অনুসারে বসতো তাহলে তো ইজ হতো, কিন্তু আই এর কারণে এখানে অ্যাম হয়েছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে কি বলা হবে? অ্যান্টিসিডেন্ট বলা হবে। এবং সেই অ্যান্টিসিডেন্টটা অনুসারেই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভার্বটা বসবে। রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউনগুলো পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, একে অন্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এটা খুব সহজ জিনিস। দুটো এক্সাম্পলই এর ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আসলে প্রযোজ্য। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটো উদাহরণই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ।
দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার কার পরিবর্তে বসেছে? দ্য টু ফ্রেন্ডস এর পরিবর্তে। ওয়ান অ্যানাদার দ্বিতীয় এক্সাম্পলে কার পরিবর্তে বসেছে? দের পরিবর্তে বসেছে। সুতরাং ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটি হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। মনে রাখাটা অতি সহজ। রিফ্লেক্সিভ প্রোনাউন, কোন শব্দের শেষে সিঙ্গুলারে যখন সেলফ থাকবে আর প্লুরালে যখন সেলফস থাকবে, অর্থাৎ কোন প্রোনাউন শব্দের শেষে যখন সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ থাকবে আর প্লুরালের ক্ষেত্রে সেলফস থাকবে, ওই শব্দগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, আমি নিজে। আওয়ার সেলফস, আমাদের নিজেদের, আমরা নিজেরা। আওয়ারের সঙ্গে সেলফস কেন বসলো? কারণ আওয়ারটা প্লুরাল। মাইয়ের সঙ্গে সেলফ কেন বসলো? কারণ মাই সিঙ্গুলার। হিম সেলফ, তিনি নিজে। হিমের সঙ্গে সেলফ কেন বসলো? কারণ হিমটা সিঙ্গুলার। দেম সেলফস, দেমের সঙ্গে সেলফস কেন বসলো? কারণ দেমটা প্লুরাল। ইয়োর সেলফ, ইউর সঙ্গে সেলফ কেন বসলো? কারণ ইউটা সিঙ্গুলার। আবার ইউর সেলফস, সেক্ষেত্রে ইউটা প্লুরাল। আমাদেরকে মনে রাখতে হবে সেলফ এবং সেলফস যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। আই ডু মাই হোমওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই আমার কি করি? বাড়ির কাজ করি। এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেকেই বোঝাচ্ছে। শি কিল্ড হারসেলফ, সে নিজেকে হত্যা করেছে। হারসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দে প্রিপেয়ার্ড দেমসেলভস, তারা নিজেরাই প্রস্তুত হয়েছিল। দেমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টের পরে বসে এবং সাবজেক্টের পরে বসে জোর প্রদান করে, অর্থাৎ আমিই পারি, আই মাইসেলফ ক্যান ডু ইট, তুমিই পারো, ইউ ইয়োরসেলফ ক্যান ডু ইট, তোমরাই এসেছিলে, ইউ ইয়োরসেলভস হ্যাভ কাম হিয়ার, এরকম জোর প্রদান করলে সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে বসে বাক্যের কাজে জোর প্রদান করে, কর্তার কাজে জোর প্রদান করে, তখন সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন না বলে এমফ্যাটিক প্রোনাউন বলে। এমফ্যাটিক শব্দটা এসেছে এমফেসিস এই শব্দ থেকে। এমফেসিস শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে এমফ্যাটিক। সুতরাং রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে যখন বসে তখন সে তেমন একটা জোর প্রদান করে না, সে এরকম অর্থ প্রকাশ করে, আমি নিজে পারি, আমি নিজে করি, আমি নিজে গিয়েছি, আমি নিজে দেখেছি। কিন্তু আমরা সবাই বলি না জোর দেওয়ার জন্য, তুই দেখেছিস, তুই করেছিস, তারাই দেখেছে, তারাই করেছে, তারাই বেরিয়েছে, সরকারি নিজেরাই কাজ করেছে, এরকম আমরা বলি না। এই জোরগুলো প্রদান করার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে সাবজেক্টের পরে বসাতে হয়, আর সাবজেক্টের পরে বসালে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন, কারণ তখন সেগুলো বাক্যের অর্থে জোর প্রদান করে। ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ যে সকল প্রোনাউন দ্বারা সংখ্যা প্রকাশ করা হবে কিন্তু সংখ্যাটা কত কত সেটা প্রকাশিত হবে না, সেটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এভরিবডি হেটস এ লায়ার, সকলে ঘৃণা করে। এখন সকলে কত? 1000, 2000, 3000, 4000, 4 লাখ, 4 কোটি, তা তো বলা হয় নাই, তাই এটি একটি ইনডেফিনিট প্রোনাউন। মেনি অফ দেম ইজ ট্যালেন্টেড, তাদের মধ্যে অনেকে, এখন অনেকে কত সেটা কি বলা হয়েছে? সেটা বলা হয়নি, তাই এটি একটি কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। আবার সাম পিপল আর কামিং, যদি আমি এটা বলি তাহলে এখানে দেখুন কিছু কতজন, 5 জন না 10 জন না 2 জন না 3 জন, সংখ্যা তো নির্দিষ্ট না। সাম 20 মিলিয়ন পিপল লিভ ইন দিস সিটি, এখানে সাম শব্দের অর্থ হচ্ছে প্রায়, প্রায় 20 মিলিয়ন মানুষ এই শহরে বসবাস করে। এখন প্রায় বলতে কত সেটা কি বলা হচ্ছে? আমি কিন্তু এখানে সামের একটা ব্যতিক্রমী অর্থ বললাম, সেটি কি? কিছু না, কিছু না, সেটি হচ্ছে প্রায়। আমরা সকলেই সামের কিছু অর্থটা জানি, কিন্তু সাম অর্থ মাঝে মধ্যে প্রায় হয় যখন সে কি হয়? যখন সে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কিংবা কি হতে পারে? ইনডেফিনিট প্রোনাউন হতে পারে। সাম অফ দ্য স্টুডেন্টস আর কামিং, সাম অফ দ্য স্টুডেন্টস আর ট্যালেন্ট,
এখানে কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট না। সাম অফ দ্য টিচার্স আর ব্রাইট, সাম অফ দ্য স্কুলস আর টেকনোলজিক্যালি এফিসিয়েন্ট। আমরা কিন্তু বুঝতে পারছি না এখানে কতগুলো স্কুল, সাম বলতে কতজন। ঠিক একইভাবে এনিওয়ান, সামবডি, কেউ একজন, কেউ কে, কতজন, সামথিং কতটুকু আমরা জানি না। এরকম অনির্দিষ্ট সংখ্যা প্রকাশক যে শব্দগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো হবে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনের আরো উদাহরণ আছে, এনিবডি, এনিওয়ান ইত্যাদি। ইনডেফিনিট প্রোনাউন সর্বদা ভার্ব গ্রহণের সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। ইনডেফিনিট প্রোনাউন সাধারণত কখনো প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে না। যেগুলো রিয়েল ইনডেফিনিট প্রোনাউন, যেমন এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, সামথিং, এই যে ইনডেফিনিট প্রোনাউনগুলো রয়েছে, নান, এই যে ইনডেফিনিট প্রোনাউনগুলো রয়েছে, এগুলো কি করে? এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আরো একটি কথা এখানে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে অনেক সময় যদি প্রশ্ন করা হয় মাই কোন পার্টস অফ স্পিচ, আমরা কি বলি? প্রোনাউন। একটি কথা খুব স্পষ্ট ভাষায় বলি, মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ এই শব্দগুলো কখনো প্রোনাউন নয়, কিংবা হুজ এই শব্দগুলো কখনো প্রোনাউন নয়। আমি যখন প্রোনাউনের ফর্মগুলোর চার্ট দেখিয়েছি তখন আপনারা দেখেছেন যে প্রায় ক্ষেত্রেই পজেসিভের ক্ষেত্রে দুটো করে ফর্ম আছে। এর মধ্যে একটি ফর্ম হচ্ছে প্রোনাউন আর একটি ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই যে মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, হুজ এই যে শব্দগুলো এবং দেয়ার এই যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় কি করে? বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। অন্যদিকে মাইন, yours, ours, hers, theirs, its এই শব্দগুলো বাক্যে প্রোনাউন হিসেবে বসে। তাই আজ থেকে কেউ মাইকে কখনো প্রোনাউন বলবেন না। মাই, ইয়োর, আওয়ার, হার, হিজ এই শব্দগুলো কখনো বাক্যে প্রোনাউন হিসেবে প্রোনাউন হিসেবে ইউজ হতে পারে না, কারণ এগুলোর পরে সর্বদা নাউন বসে। আর নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এগুলো অ্যাডজেক্টিভ হিসেবেই বাক্যে ইউজ হতে পারে। একক শব্দ হিসেবে আপনি এগুলোকে প্রোনাউন বলতেই পারেন, বাট বাক্যে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু এগুলো কখনো প্রোনাউন হিসেবে বাক্যে বসবে না। কোন কোন শব্দগুলো আবার বলি? মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, হিজ, হুজ ইত্যাদি। আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি, এখানে আওয়ার্সটা প্রোনাউন। দেয়ার্স ইজ এ বিগ স্কুল, এখানে দেয়ার্সটা হচ্ছে প্রোনাউন। কিন্তু আমরা যখন বলি আওয়ার কান্ট্রি, আওয়ার স্কুল, তখন আওয়ারটা কিন্তু প্রোনাউন নয়, তখন এটা অ্যাডজেক্টিভ, কারণ এরপরে দেখুন নাউন বসেছে, কান্ট্রি এবং স্কুল। তাই এগুলো কখনো বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে না। আজ এ পর্যন্তই, অনেক আলোচনা হলো, অনেক কথা হলো। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তবে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোভিড-19 সিচুয়েশনে সবাই ভালো থাকবেন এই আশা করছি। আল্লাহ হাফেজ।